হাসপাতালে এখনো সংকটাপন্ন খালেদা জিয়া। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন, উনি এখনো ফাইট করছেন। আউট অফ ডেঞ্জার বলা যাচ্ছে না, এখনো তার অবস্থা সংকটাপন্ন বলা যায়। দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণে নেই ফেসবুকে তারেক রহমান। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিলের আশা নির্বাচন কমিশনের গণভোট নিয়ে ব্যাপক প্রচার চলবে জানালেন সিইসি। হোপফুলি আমরা যদি আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে, হোপফুলি। 15 বছর ধরে লুটপাটে জড়িতদের শাস্তির দাবি মির্জা ফখরুলের। 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। অর্থনীতিতে ন্যায্যতা চান জামাত আমির। অর্থনীতিটা অবশ্যই ন্যায্যতার উপরে প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশের নিচে চলছে 3টি টেকটনিক প্লেটের সংঘর্ষ, বড় ভূমিকম্পের শঙ্কায় ভূতত্ত্ববিদরা সতর্ক থাকার পরামর্শ। একটা জোন যেখানে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের পূর্বাংশ, দ্যাট ইজ বার্মিজ সাবপ্লেটের নিচে ক্রমান্বয়ে তলিয়ে যাচ্ছে, সেই বরাবর একটা সাবডাকশন জোনের কথা বলা হচ্ছে। সেটা একটা বড় উৎস। 3 বছরে বেহাল 117 কোটি টাকার সিলেট বাস টার্মিনাল, অব্যবস্থাপনাকে দুষছেন যাত্রীরা, সমস্যা সমাধানের আশ্বাস। বন্যা ভূমিধসে বিপর্যস্ত থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, কয়েকশো মানুষের প্রাণহানি, এখনো অনেকে নিখোঁজ। এবং বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিতীয় টি20 আজ, টাইগারদের সিরিজ বাঁচানোর লড়াই। চট্টগ্রামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, আর এবারে বিস্তারিত খবর। এখনো সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত রাতের মতো আজও তার খোঁজ খবর নিতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভিড় করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা সাংবাদিকদের জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে জটিল এক সময় পার করছেন বিএনপি প্রধান। শুক্রবার রাতে হঠাৎ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে ছুটে আসেন সরকারের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র নেতারা। রাত কাটে উদ্বেগ উৎকণ্ঠায়। শনিবার সকালে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে আসেন এনসিপি নেতারা। হাসপাতালে প্রায় 2 ঘন্টা অবস্থান করেন তারা। পরে সাংবাদিকদের জানান, বিএনপি প্রধানের অবস্থা এখনো সংকটাপন্ন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন, উনি এখনো ফাইট করছেন। নিরাপদ দূরত্ব থেকে সব সতর্কতা মেনে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছে। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ ওনার জন্য দোয়া করছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফেসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। ওনাকে যে ডিরেকশনটা দিচ্ছেন ডক্টরসরা, সেটা উনি নিতে পারছেন। যদি তাহলে কি করব আমরা, আমাদের একমাত্র একটাই, সেটা হলো দোয়া ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই এখন। সকালে হাসপাতালে আসেন বিএনপির নেতারাও। দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, বেগম জিয়ার অবস্থা রয়েছে গত রাতের মতোই। যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, উন্নতি হয়নি, অবনতি হয়নি, এবং তাকে বোধহয় নিয়েছেন, ওটিতে নিয়েছেন। ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি, যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায়। এ সময় তারেক রহমান খুব দ্রুতই মায়ের পাশে থাকতে দেশে ফিরতে পারেন বলেও জানান তিনি। তার মার সুস্থতা কামনা বা ওনার পাশে এসে থাকার জন্য হয়তো উনি দ্রুতই হয়তো আমাদের দেশে ফিরে আসবেন বলে আমরা আশা করছি। জুবার সানি, নিউজ 24, ঢাকা। দর্শক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখন কেমন, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, কিংবা মেডিকেল টিম বা নেতাকর্মীরা কি বলছেন তার স্বাস্থ্য সম্পর্কে?
ডাক্তাররা কিন্তু এখন পর্যন্ত আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে সরাসরি কোনো কথা বলেনি, তবে নেতা কর্মী যারা আছেন তারা যারা ভেতরে যাচ্ছেন তারা ডাক্তারদের সাথে যে কথাগুলো বলছেন সেই বিষয়ে সেই তথ্যগুলো আমরা জানতে পারছি। কিছুক্ষণ আগে মাহমুদুর রহমান মান্না গিয়েছিলেন এবং তিনি যেটি বলেছেন ডাক্তারদের মাধ্যমে তিনি যেটি জানতে পেরেছেন যে গতকালের মতোই সংকটাপন্ন আছেন এবং বর্তমানে সিসিউতে আছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তার শারীরিক অবস্থা গতকালও যেরকম ছিল সংকটাপন্ন ঠিক একই রকমই আছে, অর্থাৎ উন্নতি বা অবনতি কিছুই হয়নি। এবং বিদেশে চিকিৎসার বিষয়ে আমরা গণমাধ্যম কর্মীরা তাকে প্রশ্ন করেছিলাম, সেক্ষেত্রে তিনি যেটি বলেছেন ডাক্তাররা বলেছেন যে সিঙ্গাপুর অথবা ইউরোপে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য যে কথাবার্তা বা অন্যান্য যে কার্যক্রম সেটি চলমান, তবে বেগম খালেদা জিয়ার এখন যে শারীরিক অবস্থা এই শারীরিক অবস্থায় তাকে নিয়ে বিদেশে যে উন্নত চিকিৎসা করতে যে ফ্লাই করা হবে বা এয়ার অ্যাম্বুলেন্সে যে নিয়ে যাওয়ার জন্য যে শারীরিক যতটুকু অবস্থা ভালো থাকা দরকার বা উন্নতি হওয়া দরকার সেটি এখনো পর্যন্ত হয়নি, তবে সেটি হলে হয়তোবা নিয়ে যাওয়ার জন্য যে পরবর্তী কার্যক্রম সেটি হবে। এছাড়া দেশি এবং বিদেশি বিশেষজ্ঞ যে চিকিৎসক দল মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ড কিন্তু সার্বক্ষণিক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন, সেক্ষেত্রে এখনো পর্যন্ত সেই একই অবস্থা আছে বলে আমরা জানতে পেরেছি। এবং বিএনপি নেতাকর্মী যারা ভেতরে যাচ্ছে তারা ডাক্তারদের সাথে যে কথাগুলো বলছেন সেই তথ্যগুলোই আমি আপনাদেরকে জানাচ্ছি। এছাড়া কিন্তু অনেক নেতাকর্মী ঢাকার বাইরে থেকে ঢাকার বা যারা আসলে বেগম খালেদা জিয়ার ভক্ত ঠিক তারা এখানে এসেছেন এবং তারা তাদের যে ভালোবাসা যে শ্রদ্ধা যে দোয়া এটি করছেন। তো সালেজুর এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাবণী আপনাকে ধন্যবাদ। খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে ফেসবুক পোস্টে এই অনুরোধ জানিয়েছেন তিনি। বলেন, দলমত নির্বিশেষে দেশের সবাই আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। প্রধান উপদেষ্টাও প্রার্থনা করেছেন। পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। ফেসবুকে তিনি লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে, তবে সবার মতো তা বাস্তবায়নের ক্ষেত্রে তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণে নেই। শেখ হাসিনা মনে করতেন বেগম খালেদা জিয়া তার পথের কাঁটা, তাই বিগত সময়ে বিএনপি প্রধানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সব রকম চেষ্টা হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের একটি মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচনকে ঘিরে সামাজিক সন্ত্রাস রোধে সরকারকে কঠোর হওয়ারও আহ্বান জানান রিজভী। এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হেলাল সহ অনেকেই উপস্থিত ছিলেন। জেল খেটেছেন, নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন। মানুষেও বলে যে কারাগারে শেখ হাসিনা নিয়ে গিয়ে তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছেন, তারপরেও তিনি এই দেশ ছেড়ে যাননি। তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার অসুস্থতা কোনো স্বাভাবিক ঘটনা নয় মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করে বলেছেন, কারাবন্দী থাকার সময় খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল। শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে এক অনুষ্ঠানে তিনি এসব অভিযোগ করেন। বলেন, বিএনপি প্রধানের সুস্থতার জন্য দেশের প্রতিটি ঘরে দোয়া করার আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, বিদেশে বসে আওয়ামী লীগের নির্বাচন প্রতিহত করার হুমকি কোনো কাজে আসবে না। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। জেল কর্তৃপক্ষ অনেক সময় ব্যক্তি বিশেষে তারা স্লো পয়জনিং করে, এবং আমি খুবই নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী থাকা অবস্থায় স্লো পয়জনিং করা হয়েছিল। এবারে জিএডএস-RM নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জিএডএস-RM 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মক ভোটের পর ভোট কেন্দ্র বা ভোট কক্ষ বাড়ানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আগারগাঁওয়ে শেরে বাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে মক ভোটিং। এই মক ভোটিং বা কৃত্রিম ভোট গ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি, ভোট গ্রহণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং কর্মীদের সক্ষমতা যাচাই করে নির্বাচন কমিশন। বর্তমান ইসির জন্য প্রথম ভোটের অভিজ্ঞতা। আসল ভোটের মতোই ভোট গ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটার সবাই ছিল এই মক ভোটিংয়ে। তবে ব্যালট পেপারে কোনো রাজনৈতিক দল প্রার্থীর নাম নেই, আছে নকল প্রতীক। তবে ভোটারদের অধিকাংশই গণভোটের বিষয়টি বুঝতে পারছে না বলেও জানান। অনেকে ভোট কক্ষের ভেতরে গণভোটের নির্দেশনা পড়েন। নিয়ম আগে থেকেই জানি, আজকে দেয়াতে ওই দিনের জন্য আরো ইজি হয়ে গেল। মক ভোটিং দিতে এসে ভালোই লাগছে, কারণ এর আগে কখনো আমরা মক ভোটিং এ অ্যাটেন্ড করিনি। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন বলেও জানান। মক ভোটিং এই প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছি, ভালোই লাগছে, খারাপ না। ভোট কেন্দ্রে ছিল প্রার্থী ও পর্যবেক্ষকরাও। প্রধান নির্বাচন কমিশনার মক ভোট পরিদর্শনে এসে জানান, গণভোট নিয়ে প্রচারের জন্য তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। সিইসি জানালেন, প্রস্তুতি প্রায় শেষ, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে তফসিল। হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে, হোপফুলি। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে জানতে পারবেন। নির্বাচনের নিয়ম অনুযায়ী গণভোট থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা থাকে মক ভোটিং এ। নিরাপত্তা রক্ষায় থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। সব মিলিয়ে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় মক ভোট। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। গত 15 বছর ধরে লুটপাটে জড়িতদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনীতি সম্মেলনে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, অভিযুক্তদের কারখানা বন্ধ করে দেয়ায় অনেকে কর্মসংস্থান হারিয়েছেন, বিষয়টা ভেবে দেখা দরকার। অনুষ্ঠানে জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের অর্থনীতিতে লাল ফিতার মারপ্যাচ আছে, লুকিয়ে আছে দুর্নীতি। অর্থনীতিতে ন্যায্যতা আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান হলে বিদেশি বিনিয়োগ আসবে না। আমাদের এই 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো বন্ধ করে দিয়ে, যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? আমরা যখন বিদেশি বন্ধুদের সাথে বসি, তাদেরকে আহ্বান জানাই, আসো। বলে কোথায় আসবো? তোমার দেশ তো স্টেবল না, তোমার দেশে তো লাল ফিতা, তোমার দেশে তো আমার জীবনের এবং আমার ফান্ডের হুমকি আছে। এই যে দুর্নীতির নেক্সাস, সেই নেক্সাসকে আমাদেরকে ভাঙতে হবে, না হলে আমরা আসলে দুর্নীতি রাষ্ট্র থেকে, প্রশাসন থেকে দূর করতে পারবো না এবং আমরা সুশাসনও প্রতিষ্ঠা করতে পারবো না। খেলাপি ঋণ কমিয়ে আনতে আরও 5 থেকে 10 বছর সময় লাগবে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শনিবার রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি একথা বলেন। গভর্নর বলেন, মূল্যস্ফীতি কমাতে ডলার এক্সচেঞ্জ রেট বাজার ভিত্তিক করা হয়েছে, এতে সফলতাও এসেছে। ব্যাংকিং খাতে আমদানিতে কোনো সমস্যা নেই, দেশে ডলার সংকট নেই বলেও দাবি করেন তিনি। গভর্নর জানান, আসন্ন রমজান মাসকে ঘিরে পণ্য আমদানি নিয়ে এখনো কোনো শঙ্কা নেই। আমাকে বুঝতে হবে যে ব্যক্তি খাতের জন্য আমার ফান্ড ম্যানেজমেন্টটাকে তো আমাকে বুঝতে হবে, আমি চাইলেই তো হবে না। কাজে সরকার যদি যতদিন পর্যন্ত সরকারের বরোইং রিকোয়ারমেন্টকে না কমাতে পারবে, আমার মানি মার্কেটের টেনশন কমবে না। আমাকে সীমিত সরবরাহের ভিত্তিতেই চলতে হবে। বাংলাদেশের ভূমিতলে থাকা 3টি টেকটনিক প্লেটের সাবডাকশন জোন ভয়াবহতম ভূমিকম্পের প্রধান ক্ষেত্রগুলোর একটি। ভূতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া মনে করেন, সম্প্রতি দেশে হয়ে যাওয়া ভূমিকম্পগুলো সাধারণ ঘটনা, তবে বড় ধরনের কম্পন হতে পারে যে কোনো সময়, যার নজিরও আছে ইতিহাসে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বিস্তারিত জানিয়েছে আব্দুল্লাহ মামুন।
সপ্তাহখানেক ধরে দেশ জুড়ে ভূমিকম্প আতঙ্ক অনুভূত হয়েছে, বেশ কটি কম্পন ঘটেছে, অন্তত 10 জনের প্রাণহানি ও শতাধিক ভবনে ভাঙন ফাটলের ঘটনা। এখানে আশেপাশে বড় বড় বিল্ডিং এ কাজ চলতেছে হইতেছে, এগুলি যে এখন যদি সেফটি যে কাজ না করে কোন সময় আবার কি ঘটে। নিয়ম না মানার কারণে অনেক বিল্ডিং সহজেই ধসে যায়, ফাটল হয়ে যায়। সেফটি থাকতো তাহলে হয়তো আমরা এরকম দুর্ঘটনা দেখতাম না। একের পর এক ভূমিকম্প নরসিংদীতে উৎপত্তি হইতেছে, এবং আমাদের জন্য তো জনজীবনের জন্য এটা হুমকি স্বরূপ এবং আতঙ্ক। বাংলাদেশ ভূখণ্ডের গভীরে 3টি প্রধান টেকটনিক প্লেটের সংঘর্ষ চলছে হরদম। পূর্ব দিকে বার্মিজ সাবপ্লেট, পশ্চিমে ইন্ডিয়ান আর উত্তরে ইউরেশিয়ান প্লেট। ইন্ডিয়ান প্লেটের অংশ দুদিকেই তলিয়ে যাচ্ছে, একদিকে বার্মিজ সাবপ্লেটের নিচে, অন্যদিকে ইউরেশিয়ান প্লেটের নিচে। আমাদের যেই ভৌগোলিক অবস্থানটা সেটা তো বললাম যে একটা আর্থকুইক সংগঠিত হওয়ার উৎসের কাছাকাছি, তাহলে সেখানে সঞ্চিত শক্তি তার দুর্বল জায়গাগুলো, যেমন যেই ফল্ট জোনের কথা বলি আমরা, ডাউকি ফল্ট উত্তর পাশে, এবং আমরা সাবডাকশন জোনটা মানে সাবডাক্টিং প্লেটের একটা বিরাট অংশ আস্তে আস্তে গভীরে তলিয়ে যাচ্ছে। সাম্প্রতিক ভূমিকম্পগুলোকে সাধারণ ঘটনা হিসেবেই দেখছেন ঢাবির ভূতত্ত্ব বিভাগের এই অধ্যাপক। তবে বড় ধরনের কম্পন যে কোনো সময় হতে পারে সেই সতর্কবার্তাও দিয়ে রাখছেন তিনি। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা কুমিল্লার মাঝামাঝি মেঘনা নদী অববাহিকা ফলো করে একেবারেই আমাদের বে অফ বেঙ্গল পার হয়ে যাওয়া সুমাত্রা সুন্দর ট্রেন্স পর্যন্ত যে বিস্তৃত একটা জোন, যেখানে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের পূর্বাংশ, দ্যাট ইজ বার্মিজ সাবপ্লেটের নিচে ক্রমান্বয়ে তলিয়ে যাচ্ছে, সেই বরাবর একটা সাবডাকশন জোনের কথা বলা হচ্ছে। সেটা একটা বড় উৎস। দেশের উত্তরাঞ্চলে ডাউকি ফল্ট এবং টাঙ্গাইলের মধুপুরেও সক্রিয় ফল্ট আছে। শীতলক্ষ্যা নদীর তীরে ভূগর্ভস্থ চাপও জমেছে দীর্ঘদিন ধরে, তাই রাজধানী সহ আশেপাশের এলাকায় বড় ভূমিকম্পের ঝুঁকি অস্বীকার করা যায় না বলছেন ভূতত্ত্ববিদরা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দ্রুত আরোগ্য কামনা করে প্রধান উপদেষ্টা পরিষদের বৈঠকে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা হয়। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সভায় বৈদেশিক অনুদান অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এছাড়াও পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া সভায় উত্থাপিত হয়েছে। কৃষির সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক প্রভাব জড়িত, তাই খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়ার বিকল্প নেই বাংলাদেশের, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর সিরডাপ সম্মেলন কেন্দ্রে এক সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম BAJF। প্রেস সচিব বলেন, জনগণের খাদ্যের নিশ্চয়তা দেয়াই যে কোনো সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হওয়া উচিত। আমাদের মতো দেশ যার 18 কোটি লোককে খাবারের নিশ্চয়তা দিতে হয়, আমাদের এখন অ্যাগ্রেসিভলি সেই জায়গায় যেতে হবে যেখানে আমি আমার পুরো দেশের সবাইকে তো আমি খাবার ইনশিওর করব এই লিমিটেড অ্যামাউন্ট অফ ল্যান্ডের মধ্যেই, প্লাস আমার এক্সপোর্ট করতে হবে। এই জায়গায় আমাদের যেতে হবে। মাত্র 3 বছরেই আধুনিক সব সুবিধা নিয়ে গড়া সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের জরাজীর্ণ অবস্থা। ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় মূল সড়কেই বাস রাখা হচ্ছে এলোমেলো করে। দেয়ালে ফাটল ধরেছে, স্থানীয় যাত্রীরা বসার পর্যন্ত জায়গাও নেই। সংশ্লিষ্টরা বলছেন সমস্যাগুলো চিহ্নিত করে কাজ চলছে। নাজাত আহমেদ পুরাকায়স্থর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। যাত্রীদের বসার চেয়ারগুলো অর্ধেকই ভাঙা, ভেঙে গেছে লাইট আর সিলিং ফ্যানও। বাথরুমের অবস্থা নাজুক, দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, যেখানে সেখানে পড়ে আছে ময়লা আবর্জনা। অযত্ন অবহেলায় বেহাল সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল। অথচ বিমানবন্দরের আদলে নির্মিত আধুনিক এই টার্মিনালটি মাত্র 3 বছর আগে চালু হয়।
অভিযোগ রয়েছে নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। টার্মিনালের ভেতর থেকে চুরি হচ্ছে গাড়ির মূল্যবান যন্ত্রাংশ, যাত্রীদের মালামাল। ড্রেনেজ ব্যবস্থা নিয়েও আছে অভিযোগ। কোনো লাইন নাই, কোনো সিস্টেম নাই, কিছু নাই, আলাদা আলাদা করে গিয়ে এটাই কিন্তু হচ্ছে ঢাকাটাকে এই সেই, একজন ঢাকাটাকে একজন টানাটানি করে পুরো টার্মিনালে ময়লা দিয়ে ভরা। আসলে যাত্রী সাধারণ আইসে আসলে এই সুবিধাটা পাচ্ছে না। মূলত চেয়ার ভাঙ্গা, বাথরুমের সুন্দর ব্যবস্থা নাই, হয়তো অপরিষ্কার যদিও থাকে, রক্ষণাবেক্ষণের বড়ই অভাব। তো সমস্যা হচ্ছে এখানে প্রায় সময় জাম লেগে থাকে। তো এটার মূল কারণ হচ্ছে যে রাস্তায় প্রচুর শখানেক বাস রাস্তায় থাকে। এখানে বইবার জন্য দিচ্ছে জায়গা, এই জায়গাটার মধ্যে কোনো চেয়ার নাই, কোনো কিচ্ছু নাই। এখানে যে লাইটগুলো আছে, একটা লাইট জ্বলে না, আমাদের গাড়ির চুরি চুট্টামি হয়। পর্যাপ্ত পার্কিংয়ের স্থান না থাকায় মূল সড়কেই রাখতে হচ্ছে যানবাহন, তৈরি হচ্ছে যানজট। অব্যবস্থাপনা নিয়ে একে অপরের ওপর দায় চাপাচ্ছে সিসিক ও ঠিকাদারি প্রতিষ্ঠান। ফাটা কোথায় আছে, চেয়ার ভাঙ্গা কতটা আছে, নোংরা কোন জায়গায় আছে, এই জায়গার কালপাট ভেঙে গেছে, কখনো কোন গাড়ি ঢুকে যায়, এটা অঘটন ঘটতে পারে। বিদ্যুতের লাইটের শর্ট আছে, রাত্রের বেলা জেনারেটর ছাড়া হয় না কারেন্ট যাওয়ার পরে, এইগুলো আমরা তুলে ধরেছি। এদিকে প্রশাসন বলছে চলছে সমস্যা চিহ্নিত করার কাজ। যে সবাই মিলে যখন কাজ করবো, এখানে মালিক সমিতি, শ্রমিক সমিতি, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, একই সাথে যারা ইজারা নিয়েছেন, সবাই মিলে কাজ করলে এই বাস টার্মিনাল একটা সুন্দর, একটা আদর্শ বাস টার্মিনাল হবে বলে আমি মনে করি। প্রায় 8 একর জায়গায় 117 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই টার্মিনাল। উদ্বোধন হয় 2023 সালে। দৃষ্টিনন্দন এই বাস টার্মিনালটি চালুর পর থেকেই এর সেবার মান নিয়ে যাত্রীদের মধ্যে ছিল নানা অভিযোগ। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কার্যকর মনিটরিং ব্যবস্থা নিশ্চিত না হলে বাস টার্মিনালটি যাত্রীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে, এমনটাই মনে করছেন সচেতন মহল। নাজাত আহমদ পুরকায়স্ত, নিউজ 24, সিলেট। বন্যার ভূমিধসে বিপর্যস্ত এশিয়ার বেশ কয়েকটি দেশ। এসব দেশ হলো থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা। দেশগুলোতে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ, এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটোয়ার প্রভাবে ভারী বৃষ্টির ফলে বন্যা ভূমিধস দেখা দিয়েছে। দেশটিতে প্রাণ গেছে অন্তত 80 জনের, আরও অনেকেই নিখোঁজ রয়েছেন এখনও। গৃহহীন হয়ে পড়েছেন হাজারো মানুষ। বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানকার সব সরকারি অফিস ও স্কুল। এদিকে রেকর্ড বৃষ্টিতে সৃষ্টি হওয়ায় বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল, সেখানে প্রাণহানির সংখ্যা 145 জন। ইন্দোনেশিয়ায় সুমাত্রা দ্বীপেও একই পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সেখানে 174 জনে, নিখোঁজ রয়েছেন অন্তত 80 জন। চট্টগ্রামে আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। সাগরিকায় টানা 4 ম্যাচ হেরে বিপর্যস্ত লিটন দাসের দল। আইরিশদের বিপক্ষে এখন সিরিজ বাঁচানোই টাইগারদের সামনে কঠিন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দু দলের টি-20 খেলা হবে আজ সন্ধ্যা 6টায়। বিপিএল প্রসঙ্গ। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেন 7 ক্রিকেটার। রাজধানীর হোটেলে রোববার বিপিএলের এবারের আসরে নিলাম অনুষ্ঠিত হবে। তবে এই আসরে খেলা হচ্ছে না এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সঞ্জামুল ইসলাম, শফিউল ইসলাম, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান ও নিহাদুজ্জামানের। গত আসরে ফিক্সিংয়ের অভিযোগে গঠিত তদন্ত কমিটিতে কিছু খেলোয়াড় ও কর্মকর্তাদের নাম আসে, তাই এবারে চূড়ান্ত বিপিএলের তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়। এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।